পরের খবরে আসবো। আইপ্যাক মামলার শুনানি হলো আজ সর্বোচ্চ আদালতে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। সেখানে রাজ্যের তরফে আইনজীবী শ্যাম দিবান তিনি আজকে সওয়াল করেন যে আদৌ ইডির এই মামলা করার কোনো এখতিয়ার রয়েছে কিনা। এই মামলা কেন্দ্রের তরফে করা যেতে পারে বলে তিনি জানান। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে যে রাজ্য বলছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই মামলা গ্রহণযোগ্য নয়। ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হস্তক্ষেপ করছেন। ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন বলে অভিযোগ। অন্য কোনো মুখ্যমন্ত্রী যদি এটা করেন তাহলে প্রতিকার কি? স্বস্তিদায়ক পরিস্থিতি নয় বলে মন্তব্য করেছে মহামান্য সর্বোচ্চ আদালত। वो चीफ मिनिस्टर होकर के फाइल जिस ढंग से लेके भागी, लगा कि कोई अपराधी लेके भाग रहा हो। ये टीएमसी का यही खेल है যে তারা তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা কোম্পানি, তাদের কাছে একটা রাজনৈতিক দলের সমস্ত গোপন তথ্য তো থাকবেই, আইপ্যাক। সুতরাং এখানে এই বিষয়টাও সুপ্রিম কোর্টের নজর দেওয়া দরকার যে আমি একটা তথ্য সংগ্রহের জন্য একটা ফলস কেস শুরু করে যদি রেডের নামে সেই তথ্যগুলোকে যদি আমি চুরি করতে যাই, কি আইনে সেটা আটকানো হবে? ইডি এবং সিবিআইকে অন্য রাজনৈতিক দলের পেছনে কাজে লাগিয়ে এই ঘটনা হচ্ছে আকছার। পেগাসাসের কথা শুনেছি, ইডি সিবিআই তো বারবার ঝাঁপিয়ে পড়ছে অন্য রাজনৈতিক দলের ওপরে। ওয়াটারগেট কেলেঙ্কারিতে ধরা পড়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট নিক্সন, পদত্যাগ করতে হয়েছিল। অমিত শাহ ভারতবর্ষের নিক্সনের 100 গুণ বেশি অপরাধ করেন, ধরা পড়েন না। এটাই হচ্ছে ঘটনা। নতুন ডিজিপি, কলকাতার সিপি সহ নতুন পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে আজ বৈঠক করল নির্বাচন কমিশন। আজকের মিটিংটা কি নিয়ে আলোচনা হলো? মূলত অনেক পয়েন্টগুলো ছিল, ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, প্লাস সামনে ফেস্টিভ্যাল আসছে, অনেক পয়েন্টগুলো, অনেক ডিসিপ্লিন মিটিং ছিল। ওটা মিটিং সম্ভবত আগামীকালই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। আপনারা জানেন ইতিমধ্যেই 144টি আসনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা অর্থাৎ বাকি 150টি আসনের জন্য প্রার্থী তালিকা আগামীকালই ঘোষণা হতে পারে। এই মুহূর্তে দিল্লিতে প্রবল বৃষ্টি হচ্ছে। যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিজেপির, তার সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক আজকে রয়েছে, যে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারও উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেখানেই চূড়ান্ত শিলমোহর পড়বে। আর তারপরই বিজেপির যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বাকি 150টি আসনের জন্য পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের, আগামীকালই তা প্রকাশিত হতে পারে। আগামীকাল বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। আপনারা জানেন যে নির্বাচন কমিটি রয়েছে বিজেপির, তার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয় এবং এই বৈঠকে চূড়ান্ত শিলমোহরের পর সেই তালিকা প্রকাশিত হয়। ঠিক যেমনভাবে প্রথম দফার 144টি আসনে এ রাজ্যের জন্য প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল, বাকি 150টি আসনের জন্য প্রার্থী তালিকা আগামীকালই প্রকাশিত হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ আরও 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যও তালিকা নিয়ে চূড়ান্ত শিলমোহর আজই পড়ে যাওয়ার সম্ভাবনা এবং কাল প্রকাশিত হতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। একই সঙ্গে আগামীকালই কংগ্রেসের প্রার্থী তালিকাও প্রকাশিত হতে পারে। 294টি আসনের জন্য কংগ্রেসের প্রার্থী তালিকায় এআইসিসির অনুমোদন মিললেই প্রকাশিত হয়ে যাবে প্রার্থী তালিকা। প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার এবং অধীর চৌধুরী। অধীর চৌধুরী আপনারা জানেন লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন ইউসুফ পাঠানের কাছে। বিধানসভায় এবার তাকে প্রার্থী করতে পারে কংগ্রেস, এই সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর, মনোজ চক্রবর্তী, আব্দুল মান্নান, আশুতোষ চট্টোপাধ্যায়কেও টিকিট দিতে পারে কংগ্রেস। সোমেন পুত্র রোহানকে প্রার্থী করতে পারে কংগ্রেস, সন্তোষ পাঠককেও টিকিট দিতে পারে দল। এই ভোটে নিজের দলের থেকে তৃণমূল কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখলেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। তিনি বলছেন যে কংগ্রেস জিততে পারবে বলে আমি মনে করি না, কিন্তু ইন্ডি জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক, তাদের জয় নিশ্চিত। এই বলে তৃণমূল কংগ্রেসের জয়ের কার্যত ভবিষ্যৎবাণী করছেন কংগ্রেস সাংসদ। পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে তিনি বলছেন। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई
चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं, उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा, ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है, खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा, और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। চোরের দলের ওকালতি করে যে চুরির পয়সা চোরের দলের ওকালতি করে করে এটা বদহজম হয়ে গেছে। পশ্চিমবাংলার আপামর কংগ্রেস কর্মীরা যখন অত্যাচারিত, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে এই সরকারি দলের দ্বারা, এই তৃণমূলের দ্বারা, তাদের হয়ে মন্তব্য করছেন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, অত্যন্ত অপ্রয়োজনীয়, দায়িত্বজ্ঞানহীন, মানে বিন বুলায় মেহমান। কোনো প্রয়োজন নেই এসব মন্তব্য করার। কে ওনাকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গের ব্যাপারে মন্তব্য করার? যখন এত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন বলছেন যে আমি আরএসএস ভালো, সেটা জানার পরে মন্তব্য করছেন, তাহলে আমাদের সন্দেহ যাচ্ছে যে তাহলে কি উনি প্রকারান্তরে তৃণমূল এবং বিজেপিকে খুশি করতে চাইছেন? তারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ফলে আবার বিজেপিকে এখানে যে আমরা পরাজিত করতে চলেছি, তো সেটা কংগ্রেস নেতারা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আর কংগ্রেসের যেখানে দায়িত্ব ছিল বিজেপিকে রোখা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে কংগ্রেস ফেল করেছে। আর এখানে বাংলায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.